হ্যালো আমেরিকার আজকের আয়োজনে ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের অনুষ্ঠানে রয়েছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর কিছু কথা। তাহলে দেরি না করে সরাসরি আমাদের মূল আয়োজনে যাওয়া যাক। বাংলাদেশের সাম্প্রতিককালে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশের বর্তমান অবস্থার বিভিন্ন দিক নিয়ে কয়েকজন ভাষ্যকারের সাথে কথা বলেছেন আহসানুল হক। আসুন তাদের বক্তব্য শুনি। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রয়েছেন তিনজন। মোহাম্মদ আরাফাত ঢাকা থেকে স্কাইপে আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনি সুচিন্তা ফাউন্ডেশনের প্রধান। আরও রয়েছেন জোনায়েদ সাকি, তিনিও ঢাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন, তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এবং ওয়াশিংটনে লিসা কার্টিস হেরিটেজ ফাউন্ডেশন নামে একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন, তিনি দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ। লিসা কার্টিস তিনি ওয়াশিংটন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে যে রাজনৈতিক অচলাবস্থা, অবরোধ এবং জ্বালাও পোড়াও রাজনীতি আমরা দেখছি, এই সময়ে কালে সরকার এবং বিএনপির কর্মকাণ্ড খুব সংক্ষেপে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ পুরো দেশটি আসলে যে ফাউন্ডেশনের উপর যে ভিত্তির উপরে দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গাগুলোকে আসলে বিভক্ত করা হয়েছে। বিভক্ত করার ফলশ্রুতিতে এখন একটি বিভক্তির উপরে দাঁড়িয়ে এই দেশের রাজনীতি চলছে, যে কারণে আপনার এই সংঘাত, সহিংসতা এবং সন্ত্রাসের বিষয়গুলি আমরা দেখছি। আপনি হয়তো বলবেন পৃথিবীর অন্যান্য দেশেও যেখানে গণতন্ত্র আছে সেখানে তো দুটি বড় দল থাকে বা বিভিন্ন বড় দল থাকে, তাদের মধ্যে তো মতবিরোধ থাকবেই, কিন্তু আমাদের দেশে এটি সংঘাত সহিংসতায় কেন যাচ্ছে? এটির কারণ হিসেবে আমি যেটি দেখি যে বিভক্তি আর মতবিরোধ কিন্তু দুটো আলাদা জিনিস। ডিভিশন অ্যান্ড ডিফারেন্স অফ ওপিনিয়ন। উন্নত ডেমোক্রেসিতে আপনি দেখবেন যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকে, কিন্তু বাংলাদেশে এটি কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়নের জায়গায় নেই, এটি কিন্তু একবার ডিভিশনের জায়গায় আছে। কিভাবে আছে আপনাকে বলি। ঠিক মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমরা যে ৭২-এর সংবিধান তৈরি করে শুরু করলাম, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গাটা ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু ৭৫ পরবর্তী সময় আমরা দেখলাম সামরিক শাসকরা যখন বাংলাদেশে আসলো, তখন তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত প্রত্যেকটি চেতনাগুলো, যেগুলোকে আমরা ভিত্তি হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম, সেগুলো থেকে আপনার উল্টো দিকে হাঁটা শুরু করলো। যেমন আপনাকে আমি যদি বলি, আজকের বাস্তবতায় এই উল্টো দিকে হাঁটার ফলে যে ঘটনাটি ঘটেছে, এবং উল্টো দিকে ৭৫-এর পরবর্তী সময় হাঁটা শুরু করে দীর্ঘ ২১ বছর হেঁটেছে তারা, এবং রাষ্ট্রীয় অর্থ তারা কিন্তু পুঁজি হিসেবে বিনিয়োগ করেছে ইতিহাসকে বিকৃত করার জন্য, এবং তারা আমার দৃষ্টিতে পরপর দুটো প্রজন্মকে তারা ধ্বংস করেছে, তাদের মনন ধ্বংস করেছে। যেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে আমরা দেখছি দুটি চেতনার রাজনীতি। চেতনা মানে মূল যে বাংলাদেশের চেতনার বাইরে। যেমন আপনি পৃথিবীর কোনো উন্নত ডেমোক্রেসিতে দেখাতে পারবেন না যে দুটি দল দু রকমের জাতীয়তাবাদে বিশ্বাস করে। এটা তো মৌলিক জিনিস। দুটো দল দু রকমের স্লোগানে বিশ্বাস করে, দুটো দল দু রকমের সংবিধানের মূলনীতিতে বিশ্বাস করে। আপনি এরকম দেখাতে পারবেন না যে দুটো দল দু রকমের ইতিহাসে বিশ্বাস করে। বাংলাদেশে যেটি ঘটেছে, আমরা ৭৫ পরবর্তী সময় জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ দাঁড় করিয়েছি, স্লোগানের বিপক্ষে স্লোগান দাঁড় করিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত ৭২-এর সংবিধানের বিপক্ষে প্রতিক্রিয়াশীল সংবিধান দাঁড় করিয়েছি। আমরা সত্য ইতিহাসের বিপক্ষে বিকৃত ইতিহাস দাঁড় করিয়েছি, যার ফলশ্রুতিতে এখন এসে বাংলাদেশ একটি বিভক্ত রাজনীতির দেশে পরিণত হয়েছে। Lisa Curtis, welcome to our show. You have been monitoring the political turmoil in Bangladesh. How do you evaluate the last few weeks in Bangladesh politics? Unfortunately, the kind of political violence that we're seeing in Bangladesh, we've seen it's all too familiar. We have seen this before. The opposition called the transport boycott. This has devolved into incidents of violence. This is very similar to what happened last year before the elections, in the run-up to the elections. And really the roots of the problem, of course, are in the flawed election that was held last year without opposition participation. So unfortunately, we have a situation where the opposition has resorted to this kind of violent protest against the government, and the government has arrested thousands of opposition members. So this is very dangerous. You have a threat that Islamist extremists could try to take advantage of the situation. Al-Qaeda leader Ayman al-Zawahiri
last year talked about focusing more on Bangladesh, so groups like Al-Qaeda, other Islamist extremist groups could exploit the current political chaos that we're seeing in Bangladesh. So it's a very dangerous situation. জোনায়েদ সাকি, খুব সংক্ষেপে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আশু করণীয় কি, খুব সংক্ষেপে? এখন এই যে রাজনৈতিক সংকট যেটা নিয়ে আমরা কথা বলেছি, যে ক্ষমতা হস্তান্তরের একটা শান্তিপূর্ণ পথ এখানে এখনো তৈরি হয়নি, এটা তৈরি করার ক্ষেত্রে বাধাগুলো কি কি? এখন জামাতে ইসলামীর প্রসঙ্গটা আসে। বাংলাদেশে আমরা মনে করি যে জামাতে ইসলামী 1971 সালে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই এই নামে কোনো দল তো বাংলাদেশে আসলে ক্রিয়াশীল থাকতে পারে না, কিন্তু এটা আজকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই দলটি নানানভাবে আছে, তাদেরকে এখনো পর্যন্ত আইনিভাবে নিষিদ্ধ করা হয়নি। আমরা সেটা সবসময় দাবি তুলেছি, কিন্তু এটা দ্রুত সম্পন্ন করাটাও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের গুণগত এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য জরুরি। এবং এই কাজ সম্পন্ন করেই যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক সংকটের যে মূল জায়গা, ক্ষমতার খুবই কেন্দ্রীভূত চেহারা, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো ক্ষমতার ভারসাম্য নাই, এবং সেগুলো তৈরি করার দিকে আমরা যদি না যাই, একটা গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতার দিকে আমরা না যাই, গণতান্ত্রিক সংবিধান তৈরি না করি, তাহলে কিন্তু এই রাজনৈতিক সংকট থেকে আমরা মুক্ত হতে পারবো না। এবং তখন সন্ত্রাস কিংবা সহিংসতাকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বিষয় হিসেবে দেখা হবে, এবং সেটা দেখলে অনেক বেশি গণতান্ত্রিক স্পেসগুলো আসলে কার্যকর থাকবে না, এবং তার ফলে যেটা আসল রোগ সেটা থেকেই যাবে, এবং এই উপসর্গকে আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখে তাকে দমনের হয়তো উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু সেইভাবে এই সমস্যার সাময়িক কিছু সমাধান হলেও পূর্ণ সমাধান হবে না, বারে বারে সেটা দেখা দিবে। Lisa, what we have been witnessing in Bangladesh politics is that ordinary people, the people of Bangladesh, have become hostage to the political parties. How can they come out of it? What do you think? Well, first of all, whereas one can understand why the opposition is frustrated because of the flawed elections, I think this transport blockade is not the way to pursue its demands from the government. They have to find another way to pursue their demands. So they must call off the transport blockade. Secondly, the government needs to release the opposition members that it has arrested. It's arrested many members. There are concerns about the treatment of these people while they're being detained. So in order to bring a resolution to the situation in an immediate manner, I think the blockade should be called off and the government should release the opposition members. Now, over the longer term, I think we have to see the opposition and the government sit together, and the government must acknowledge the opposition's concerns. Bangladesh has always been an important Muslim democratic country that has had good relations with the U.S. But unfortunately, we have a situation where we have one-party rule. And I think Sheikh Hasina needs to recognize the importance of democratic institutions in the country and find a way to allow the opposition to express their viewpoint. You simply can't have one-party rule and call yourself a democracy. মোহাম্মদ আরাফাত এবং জোনায়েদ সাকি, আপনাদের দুজনের কথাই আমার কাছে মনে হচ্ছে যে চালকের ভূমিকায় যেহেতু সরকার, তাদের ওপরই সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দায়িত্বটিও তাদের ওপর বর্তাচ্ছে। এবং জোনায়েদ সাকি, আপনি যেটি বলছেন যে এই ক্ষেত্রে আপনি বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকেও বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে, সেখানেও কিন্তু সরকারের ওপরেই দায়িত্বটা বেশি বর্তাচ্ছে। তবে বিরোধী দলকেও এখানে একটা সহযোগিতামূলক অবস্থানে আসতে হবে, সেটাও আমার মনে হয় যে আমাদের সবার কাম্য। আশা করছি আপনাদের সাথে ভবিষ্যতে আবার আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ আরাফাত, জোনায়েদ সাকি এবং লিসা কার্টিসের সাথে। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখানে জানিয়ে রাখি, ইউটিউবে আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখতে পারেন VOA বাংলা চ্যানেলে। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। VOA বাংলা ফেসবুক ফ্যান পেজেও আপনার মতামত জানাতে পারেন। আগামী সপ্তাহে একই দিন একই সময়ে NTVতে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।
আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।